অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, যেমনটি বলা হচ্ছে যে যে সহিংসতা বা দানবীয় ধ্বংসযজ্ঞ বা প্রাণহানি আমরা দেখলাম, এর পেছনে রয়েছে কোনো তৃতীয় পক্ষ বা যেমনটি সুভাষ সিংহ রায় বলেছে অপশক্তি। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী বলেছেন যে শিক্ষার্থীদের তিনি রাজাকার বলেননি, তার বক্তব্যকে বিকৃত করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। কারা কি উদ্দেশ্যে করেছে? অনেক ধন্যবাদ আপনাকে। এবং সুভাষ সিংহ রায় সে তার পয়েন্ট অফ ভিউ থেকে যে কথাগুলো বলেছে সেটি তার যে কোনো যৌক্তিকতা নাই সেটা বলা যাবে না। তার পয়েন্ট অফ ভিউ থেকে সে তার কথাগুলো বলেছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি একটু একাডেমিক লাইনে একটু কথা বলি। সমাজটাকে আমরা মনে করি যে একটা ইউনিডাইমেনশনাল ফোর্স বা একক একটা সত্তা। সমাজ আসলে কিন্তু তা না। সমাজের ভিতরে এই ধরনের বিভিন্ন ধরনের শক্তি কাজ করে এবং দান্দিকতা, যেটাকে আমরা অনেক সময় অপশক্তি বলতে পারি, অনেকে অপশক্তি বলে, সমাজের ভিতরে দ্বন্দ্ব এবং দান্দিকতা গ্রুপগুলোর ভিতরে থাকবেই। এবং এই দান্দিকতা কিন্তু সমাজের জন্য সবসময় যে খারাপ হয়ে দাঁড়াবে তাও কিন্তু না, কোনো কোনো সময় ভালোও হয়। আপনি যদি যে কোনো ধরনের তাত্ত্বিক আলোচনাতে ঢুকেন, মার্কসিয়ান ঢুকেন, নন মার্কসিয়ানে ঢুকেন, তাহলে দেখবেন সমাজটা যে পরিবর্তিত হয়ে আজকের যে সমাজটাতে এসেছে সেখানে কিন্তু ওই দ্বন্দ্বের কারণেই কিন্তু সমাজটা পরিবর্তিত হয়ে আস্তে আস্তে এই জায়গাটাতে এসেছে। কম্পিটিশন হয়, সেখানে হয় এবং সেখানে অপশক্তি থাকতে পারবে না বা নাই সেটা কিন্তু বলা যাবে না। আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটর আছে, ইন্টারন্যাশনালি আছে, দেশের ভিতরেও আছে, সেটা স্বীকার করতে হবে, সেই সত্যটা স্বীকার করতেই হবে। কোনো কোনো ইন্ডিকেটারে আমরা খুব ভালো করছি, কোনো কোনো জায়গাতে আমাদের পারফরমেন্স ভালো, যার জন্য আমাদের তো অনেক শত্রু আন্তর্জাতিকভাবে তৈরি হয়েছে, দেশের ভিতরেও তাদের এজেন্টরা নাই যে সেটা বলা যাবে না। কিন্তু সমাজের ভিতরে দ্বন্দ্ব থাকলেই সমাজের ভিতরে অপশক্তি মাথা চারা দিবে, অথবা সমাজের ভিতরে দ্বন্দ্ব থাকলেই সেটা খুবই খারাপ, সেটা কিন্তু ঠিক না। কারণ সমাজটা আস্তে আস্তে ওই আদিম সাম্যবাদ থেকে ধরে আজকের যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, মাঝখানে দাসপ্রথা, সামন্তপ্রথা, সব জায়গাতেই দ্বন্দ্বের কারণেই কিন্তু সমাজটা পরিবর্তিত হয়ে আসছে। এবং এখন আমি আসি আসল এই জায়গাটাতে, যে জায়গাটাতে এই আপনার সুভাষ কথা বলার চেষ্টা করেছেন। 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ছাত্ররা যে আন্দোলনটা ছিল তারা আরও আগে থেকে শুরু করে, কিন্তু খুবই অর্গানাইজড ওয়েতে 5 থেকে 15 তারিখে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, স্কুল এবং কলেজেও কিন্তু সেগুলো যায় নাই, ক্যাম্পাসের ভিতরেই ছিল এবং ক্যাম্পাসের আশেপাশে তাদের মুভমেন্টটা ছিল। কিন্তু 16-17 তারিখের দিকে যখন তাদেরকে ইনস্টিগেট করা হয় কোনো কোনো জায়গা থেকে, কারো কারো দায়িত্বশীল মহলে, যারা রাজনীতির সাথে জড়িত যুগের পর যুগ ধরে, তারা তাদের মুখ থেকে যখন কিছু কথাবার্তা আসে তখন ছেলেমেয়েরা কিন্তু সেটাকে আর নিতে পারে নাই এবং তাদেরকে আমরা আর কন্ট্রোলের ভিতরেও রাখতে পারি নাই। আর সেই জায়গা থেকে আপনি মনে করছেন যে আন্দোলন থামাতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকতার অভাব ছিল? আন্তরিকতা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018 সালে যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনের সাথে একদম সরাসরি ছিলাম, একদম সামনাসামনি দেখেছি। সেখানে তো সেটাকে কি করা হয়, ম্যানেজ করা হয়। এবারে আন্দোলনটাও কিন্তু হয়ে যেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তাদেরকে যদি ডেকে একটা কমিটি করে দিয়ে তাদেরকে এম্পাওয়ার করা হতো ছেলেমেয়েদের সাথে এনগেজ করার জন্য, আরও যে দাবি দেওয়া নিয়ে, আমরা তো ছেলেমেয়েদের সাথে সকাল বিকাল দুপুর রাত্রে এনগেজ ছিলাম, যার জন্যই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আশেপাশে অনেক জায়গাতে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই থাকার পরও কোথাও কিন্তু একটা ডিলও হয় নাই। শুরুটা হয় কিন্তু বৃহস্পতিবার রাতে, শুক্রবার, শনিবার, রবিবারে। সেটা কোথা থেকে আসছে এবং কী কারণ আসছে, তার হলো পাওয়ার এক্সারসাইজ, যে আমি যে সমাজের ভিতরে যে অন্যান্য যে গ্রুপগুলো আছে, ছেলেমেয়েরা যে দাবি করতে পারে, ছেলেমেয়েদের একটা দাবি থাকে, এই ছেলেমেয়েরা কারা? আমার স্টুডেন্টরাই তো। তারা কোন দল করে সেটা তো আমরা জানি, তাদের ভিতরে তো ছাত্রলীগ করে, ছেলেমেয়েরা একটা বিশাল সংখ্যক ছেলেমেয়ে ছাত্রলীগ করে। তারা যখন এই দাবিটা নিয়ে আসলো এবং তাদের দাবিটা নিয়ে যখন আমি যৌক্তিকভাবে তাদের সাথে ডায়ালগ করে আস্তে আস্তে তাদেরকে বুঝিয়ে যে ঠিক আছে আমরা এই জিনিসটা এইভাবে করব, এইটা নির্বাহীর আদেশের মাধ্যমে এবার না হয়ে যেহেতু কোর্টে চলে গেছে, কোর্ট থেকে আসুক, তাদের সাথে বোঝানো যায়। সেটা না করে আমি ওই যে বিভিন্ন কারণে ফু দিয়ে উড়িয়ে দিব বা ইত্যাদি ইত্যাদি, অথবা বাহির থেকে লোকজন এনে ক্যাম্পাসে যখন জড়ো করা হলো তখন কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং স্বাভাবিকভাবে এটা সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ে। এবং তাদের যে শক্তিটা, সেই শক্তিটাকে আমরা
এই আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেছি, এই জেনারেশনের শক্তিটাকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেছি। এবং এইটা করার ফলে এই যে পরবর্তীতে 17-18 দিকে যে ঘটনাগুলো ঘটলো বাংলাদেশে, যে নারকীয় হত্যাযজ্ঞটা ঘটলো, সেখানে কিন্তু যে তৃতীয় শক্তি ঢুকে নাই সেটা কিন্তু বলা যাবে না, তৃতীয় শক্তি সেখানে ঢুকবে।